সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণ মান দেওয়া থাকবে 15, অর্থাৎ 15 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে 30 মিনিটের সময় দেওয়া থাকবে, ঠিক আছে। এবং এপ্রিল মাসের প্রথমেই কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখার আগে যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথমে আমরা সেট 3 প্রশ্ন উত্তর দেখবো। এর আগের ভিডিওতে আমরা সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখো, এটা হচ্ছে ক্লাস 8-এর জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে। এখানে দেখো প্রথমে তোমাদের কী রয়েছে, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। ওকে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে 3টি প্রশ্ন তোমাদের প্রথমে দেওয়া আছে। তো এখানে একের এতে দেওয়া আছে কি না, ভূত্বকের গড় গভীরতা 30 কিমি, 40 কিমি, 50 কিমি না 33 কিমি। তো ভূত্বকের গড় গভীরতা কত? উত্তর হবে এখানে 30 কিলোমিটার, ঠিক আছে। অপশান 1-এরটা সঠিক উত্তর হবে, ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 30 কিলোমিটার। এরপর নাম্বার বিতে দেওয়া আছে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তর হলো ভূত্বক, অ্যাস্থেনোস্ফিয়ার, অন্তঃকেন্দ্রমণ্ডল না কেন্দ্রমণ্ডল। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, শিলামণ্ডলের নিচে আর গুরুমণ্ডলের ওপরের যে স্তর সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার, ঠিক আছে। অপশান 2-এরটা সঠিক উত্তর হবে, শিলামণ্ডলের নিচে আর গুরুমণ্ডলের ওপরের স্তর হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। নাম্বার সিতে দেওয়া আছে পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে অ্যাস্থেনোস্ফিয়ার, ভূত্বক, গুরুমণ্ডল না কেন্দ্রমণ্ডল। তো পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে গুরুমণ্ডল। অপশান 3-এরটা হবে সঠিক উত্তর এখানে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে, নাম্বার 2-এ অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে এবং 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে কলকাতা বন্দরের ওপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের উপর নির্ভরশীল? তোমরা উত্তর লিখব, নেপাল ও ভুটান কলকাতা বন্দরের উপর বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল, ঠিক আছে। অর্থাৎ নেপাল আর ভুটানের কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই, তাই কলকাতা বন্দরের উপরেই কিন্তু এদের নির্ভর করতে হয় বিশ্ব বাণিজ্যের জন্য। এরপর নাম্বার বিতে দেওয়া আছে সার্ক সংস্থাটির সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সার্কের সদর দপ্তর অবস্থিত কোথায়? নেপালের কাঠমান্ডুতে, ঠিক আছে। নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। 3 নম্বর দাগে দেওয়া আছে অনধিক 30টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর। 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 1টি করে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে শ্রীলঙ্কায় কি কি খনিজ পাওয়া যায়? তো উত্তর লিখবে, গ্রাফাইট উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে শ্রীলঙ্কা, এছাড়াও মূল্যবান নীলকান্ত মণি, পদ্মরাগ মণি এখানে পাওয়া যায়, ঠিক আছে। তো এই সমস্ত খনিজগুলো কিন্তু শ্রীলঙ্কায় পাওয়া যায়। নাম্বার বিতে দেওয়া আছে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার 2টি কারণ উল্লেখ করো। তো প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক কেন বজায় রাখতে হবে, তার কারণ হচ্ছে ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রধান কারণ হলো পণ্য দ্রব্য আদান প্রদান এবং বাণিজ্যিক লেনদেন, ঠিক আছে। অর্থাৎ প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের পণ্যদ্রব্য কিন্তু আদান প্রদান করতে হয় এবং বাণিজ্যিক লেনদেনও করতে হয়, যার জন্য প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কিন্তু সুসম্পর্ক বজায় রাখা উচিত। এরপরের প্রশ্ন দেখো 4 নম্বর দেখো অনধিক 50টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 3 নম্বর, এখানেও 2টি দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর লিখতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? তোমরা উত্তর লিখবো, অভিসারী পাতসীমানার আরেক নাম বিনাশকারী পাতসীমানা, ঠিক আছে। অভিসারী পাতসীমানায় সমুদ্রের তলদেশের বিনাশ বা ভাঙন দেখা যায়, ফলে সমুদ্র খাত সৃষ্টি হয়, তাই অভিসারী পাতসীমানার আরেক নাম বিনাশকারী পাতসীমানা, ঠিক আছে। এরপর দেখো নাম্বার বি-এ, এখানে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় কাকে বলে? তো উত্তর লিখবে, পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে, এজন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বা প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হয়, ঠিক আছে। তো
চলো পরের প্রশ্ন দেখবো আমরা। 5 নম্বর দাগে রয়েছে, অনধিক 40টি শব্দে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এখানেও তোমাদের দুটি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। তো নাম্বার 1-এ দেওয়া আছে, প্রকৃতিতে শিলার উৎপত্তি ও রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ শিলা চক্র যেটা, সেটাই আমাদের এখানে লিখতে হবে। তো আমরা এখানে উত্তর লিখছি, আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত এই 3 প্রকার শিলার উৎপত্তি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং শিলা সৃষ্টির এই প্রক্রিয়া চক্রাকারে আবর্তিত হয়। ঠিক আছে, প্রথম হচ্ছে আগ্নেয় শিলা সৃষ্টি। তো অগ্নুদ্গমের মাধ্যমে বা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ছিদ্রপথে ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে বেরিয়ে এসে অথবা ভূ অভ্যন্তরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে যে ম্যাগমা থাকে সেটা বাইরে বেরিয়ে আসে, অথবা ভূ অভ্যন্তরেই কঠিন হয়ে শীতল ও কঠিন হয়ে কী হয়, আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এরপর হচ্ছে পাললিক শিলার সৃষ্টি কীভাবে হয় না, পরে এই শিলা অর্থাৎ এই আগ্নেয় শিলা নদী, সমুদ্র, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহু বছর ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ এই আগ্নেয় শিলায় কী হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে সঞ্চিত হয় কী হয়, পাললিক শিলার সৃষ্টি হয়। ঠিক আছে, আগ্নেয় শিলা থেকে আর কি। এরপর হচ্ছে রূপান্তরিত শিলার সৃষ্টি। তো আগ্নেয় ও পাললিক এই দুই ধরনের শিলা ভীষণ তাপ, চাপ অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। ঠিক আছে, অর্থাৎ প্রথমে হচ্ছে কি আগ্নেয় শিলা, তারপর পাললিক শিলা সেখান থেকে, এবং এই আগ্নেয় শিলা আর পাললিক শিলা বহু বছর ধরে তাপ, চাপ এর প্রভাবে এবং রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে কি হয়, রূপান্তরিত শিলায় পরিণত হয়। এরপর দেখো পুনরায় আবার আগ্নেয় শিলার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কিভাবে, আবার বহু বছর পর এই 3 ধরনের শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করলে ম্যাগমায় পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। ঠিক আছে, আবার এই যে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, এই যে 3 ধরনের শিলা কি হয়, বহু বছর পর যখন পৃথিবীতে আলোড়নের সৃষ্টি হয়, ঠিক আছে, তখন এই শিলাগুলো কি হয়, পৃথিবীর ভিতর দিকে চলে যায় এবং সেখানে গিয়ে ম্যাগমায় পরিণত হয়, এবং এই ম্যাগমা থেকে আবার কি হয়, আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এই ম্যাগমা যখন পৃথিবী থেকে আবার বাইরে বেরিয়ে আসে বা পৃথিবীর মধ্যেই সঞ্চিত ঠিক আছে জমাট বেঁধে আবার আগ্নেয় শিলার সৃষ্টি হয়। তো নেক্সট দেখো কি হচ্ছে, রূপান্তরিত শিলা থেকে পাললিক শিলার সৃষ্টি। ঠিক আছে, রূপান্তরিত শিলার থেকেও আবার কিন্তু পাললিক শিলার সৃষ্টি হয়। কিভাবে, আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে নদী, সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত ও জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়। ঠিক আছে, অর্থাৎ শিলা কি হয়, এক শিলা থেকে আরেক শিলায় কিন্তু পরিবর্তন হয়, এটাই হচ্ছে শিলা চক্র। তো এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলা চক্র। ঠিক আছে, এটাই হচ্ছে শিলা চক্র। ওকে, তো যদি তোমাদের বলা হয় শিলা চক্র সম্পর্কে টিকা লেখো, সেক্ষেত্রে তোমরা এই সম্পূর্ণ উত্তর যেটা আমরা এখানে আলোচনা করলাম এটা কিন্তু লিখবে 5 নম্বর মানের। পরের প্রশ্ন দেখো, নাম্বার বিতে দেওয়া আছে, উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো। তো আমরা উত্তর লিখছি, সৃষ্টির বিভিন্নতা অনুসারে আগ্নেয় শিলাকে মোটামুটি 2টি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে নিঃসারী ও 2 নম্বর হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা। ঠিক আছে, তো নিঃসারী আগ্নেয় শিলা কি না, ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের উপর লাভা রূপে প্রবাহিত হবার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। ঠিক আছে, অর্থাৎ ভূগর্ভের যে গলিত যে ম্যাগমা সেটা যখন অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে, পৃথিবীর বাইরে বেরিয়ে আসেন এবং সেখানে এসে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি হয় সেটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা, অর্থাৎ পৃথিবীর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এই শিলা। ঠিক আছে, এরপর নাম্বার বি হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা। তো এটা কি ধরনের না, ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের ভেতরেই বহু বছর ধরে ধীরে ধীরে জমে শীতল হয়ে কঠিন হয়ে শিলায় পরিণত হয়। এই শিলাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে। অর্থাৎ উদ্বেধী আগ্নেয় শিলা কি হয়, ভূগর্ভের ভেতরেই কিন্তু থেকে যায়, এটা কিন্তু বাইরে বেরোতে পারে না এবং সেখানেই শীতল এবং কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে সেটাই হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা। ঠিক আছে, তো এরপর দেখো এই উদ্বেধী আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ। ঠিক আছে, উদ্বেধী আগ্নেয় শিলা আবার 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পাতালিক এবং উপপাতালিক উদ্বেধী শিলা। তো পাতালিক শিলা কি ধরনের না, পাতালিক শিলা হচ্ছে উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের অনেকটা নিচে
নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল, কেলাসিত ও কঠিন হলে তাকে পাতালিক শিলা বলে। গ্রানাইট উদ্ভিদই পাতালিক শিলার উদাহরণ। ঠিক আছে, অর্থাৎ এই যে উত্তপ্ত গলিত পদার্থ সেটা হচ্ছে ভূপৃষ্ঠের অনেকটা নিচে যখন থাকে তখন সেটা বলা হচ্ছে কি পাতালিক শিলা। ঠিক আছে, আর উপপাতালিক শিলা কি না, উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূত্বকের অল্প নিচে বা ভূত্বকের ফাটলের মধ্যেই শীতল এবং কঠিন হয়ে শিলায় পরিণত হলে তাকে উপপাতালিক শিলা বলে। অর্থাৎ এই উপপাতালিক শিলাটা কি হয়, পৃথিবীর বেশি ভিতরে থাকে না, প্রায় উপরের দিকে উঠে আসে কিন্তু পৃথিবীর একেবারে বাইরে বেরিয়ে আসতে পারে না, ভূত্বকের অল্প একটু নিচেই কিন্তু এই শিলাটা থাকে এবং অথবা যে ফাটল থাকে সেই ফাটলের মধ্যে কিন্তু থেকে কি হয়, এটা শীতল এবং কঠিন হয়ে যে শিলা সৃষ্টি হয় সেটাই হচ্ছে উপপাতালিক শিলা। উদাহরণ হচ্ছে কিনা ডোলারাইট এবং পরফাইরি, এই শিলার উদাহরণ। ঠিক আছে, উপপাতালিক শিলার উদাহরণ হচ্ছে ডোলারাইট, পরফাইরি, এইগুলো হচ্ছে উপপাতালিক শিলার উদাহরণ। তো চলো পরের একটা কোশ্চেন সেট আমরা দেখবো, সেট 4 এর প্রশ্ন উত্তর দেখবো। এখানে দেখো কি দেওয়া আছে, 1 নম্বর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে এবং 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে। ঠিক আছে, নাম্বার 1 দেওয়া আছে পশ্চিমবঙ্গে উষ্ণ প্রসবন আছে কলকাতায়, বক্রেশ্বরে না শিলিগুড়িতে। এখানে উত্তর হবে পশ্চিমবঙ্গে উষ্ণ প্রসবন আছে বক্রেশ্বরে। ঠিক আছে, অপশন 2 এটা। নাম্বার বিতে দেওয়া আছে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 3.3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 11 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তো পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। নাম্বার সিতে দেওয়া আছে ক্রোথেসীমা ও নিফেসীমার মাঝে আছে মোহ বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা, লেহমান বিযুক্তি রেখা। তো ক্রোথেসীমা আর নিফেসীমা এই দুটির মাঝে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। অপশন 2 এখানে সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো নাম্বার ডিতে নিফে হলো আসলে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল না শিলামণ্ডল। তো নিফে হচ্ছে আসলে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, কেন্দ্রমণ্ডলটাকে বলা হয় কি নিফে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন চলো দেখবো। 2 নম্বর জায়গায় রয়েছে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে সার্ক এর সদর দপ্তর ড্যাশতে অবস্থিত। তো উত্তর কি হবে, কাঠমান্ডুতে অবস্থিত। ঠিক আছে, কাঠমান্ডুতে অবস্থিত, নেপালের কাঠমান্ডুতে। এরপর নাম্বার বিতে দেওয়া আছে ভুটানের রাজধানী হলো ড্যাশ। তো ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ওকে, নাম্বার সি দারুচিনির দ্বীপ বলা হয় ড্যাশকে। তো দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। ওকে, এরপর হচ্ছে 3 নম্বর দেখো প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। এখানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। নাম্বার 1 দেওয়া আছে সার্ক সম্পর্কে বা সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। বা সার্ক কি বা সার্ক সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, যেভাবে দেখ কিন্তু তোমরা প্রশ্নের উত্তরটা লিখবে কি না, সার্ক এর পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। ঠিক আছে, ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক তৈরি করেছে। 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান এই 8টি দেশ সার্ক সংস্থা গঠন করেছে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে সার্ক সম্পর্কে আমরা লিখলাম। পরের প্রশ্ন দেখো, 3 নাম্বার বিতে দেওয়া আছে ক্যারেজ প্রথা কি। তো ক্যারেজ প্রথা কি না, বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও জলসেচের উপর ভিত্তি করে পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত হয়েছে। মূলত সিন্ধু এবং তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে প্রথমে জলাধার তৈরি করে একাধিক সেচ খাল কেটে জলসেচ করা হয়। কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার এই প্রথাকে ক্যারেজ প্রথা বলে। ঠিক আছে, অর্থাৎ পাকিস্তানে কিন্তু এই ক্যারেজ প্রথাটি প্রচলিত। কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার খাল কেটে, ঠিক আছে, খালের মাধ্যমে যে প্রথা সেটাকে বলা হচ্ছে কি ক্যারেজ প্রথা। 4 নম্বর দেখা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়। আমরা উত্তর লিখবো অপসারী পাত সীমানার আরেক নাম গঠনকারী পাত সীমানা। অপসারী পাত সীমানায় নতুন ভূত্বক এবং সমুদ্রের ভিতর সামুদ্রিক শৈলশিরা অবস্থিত। এই গঠনমূলক প্রভাবের জন্যই অপসারী পাত সীমানার আরেক নাম গঠনকারী পাত সীমানা। ঠিক আছে, এটা হচ্ছে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা কেন বলা হয় সেটার উত্তর আমরা লিখলাম। পরের প্রশ্ন দেখো, নাম্বার বিতে দেওয়া আছে হঠাৎ ভূমিকম্প শুরু হলে তোমার তাৎক্ষণিক করণীয় 3টি বিষয় উল্লেখ করো। তো হঠাৎ ভূমিকম্প শুরু হলে তুমি কি করবে, 1 নম্বর হচ্ছে হঠাৎ ভূমিকম্প শুরু হলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় চলে যেতে হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবপত্রের তলায় ঢুকে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা, ঠিক আছে, যেটা হচ্ছে ব্যালকনি করা থাকে, ঠিক আছে, সেরকম বা সিঁড়ি, লিফট, ঠিক আছে, এগুলো ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 5 দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5 নম্বর। এখানে নাম্বার এতে বলা হচ্ছে পাললিক শিলা কাকে বলে, পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণীবিভাগগুলি আলোচনা করুন।
তো পাললিক শিলা কাকে বলে না? বৃষ্টি, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে পাহাড় পর্বত, মালভূমি ও সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়কার্যের ফলে উৎপন্ন পলি সাগর, মহাসাগর, নদী বা হ্রদে স্তরে স্তরে সঞ্চিত হয় এবং পরবর্তীকালে এই পলি জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। ঠিক আছে, এবার আমরা লিখছি পাললিক শিলার বৈশিষ্ট্য। এই শিলায় পলি, কাদা, বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকে। উদাহরণ হচ্ছে বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। এবার বলা হচ্ছে কিনা পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণীবিভাগ করতে হবে। ঠিক আছে, তো পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণীবিভাগ আমরা করছি এখানে। পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণীবিভাগ হচ্ছে দুভাবে করা যায়। এক নম্বর হচ্ছে সংঘাত শিলা আর 2 নম্বর হচ্ছে অসংঘাত শিলা। ঠিক আছে, তো সংঘাত শিলা কি না? প্রাচীন শিলা চূর্ণ বিচীর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে সংঘাত শিলা বলে। উদাহরণ হচ্ছে কংগ্লোমারেট, ব্রেসিয়া প্রভৃতি, এগুলো হচ্ছে সংঘাত শিলা। আর 2 নম্বর হচ্ছে অসংঘাত শিলা কি না? রাসায়নিক বা জৈবিক উপায়ে যে শিলার সৃষ্টি হয় তাকে অসংঘাত শিলা বলে। উদাহরণ হচ্ছে চুনাপাথর, লবণ শিলা প্রভৃতি, এগুলো হচ্ছে অসংঘাত শিলা। তো এরপর দেখো নাম্বার বিতে দেওয়া আছে শিলার ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। তোমরা উত্তর লিখছি মানুষের দৈনন্দিন জীবনে ও অর্থনৈতিক কার্যকলাপে শিলার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম হচ্ছে আগ্নেয় শিলার ব্যবহার। বাড়ি ও তার মেঝে তৈরিতে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়, যেটা হচ্ছে একটি আগ্নেয় শিলা গ্রানাইট পাথর। ঠিক আছে, এরপর 2 নম্বর রাস্তাঘাট, রেল লাইন ও ট্রাম লাইনে ব্যাসল্ট শিলার ব্যবহার করা হয়, এটা হচ্ছে আগ্নেয় শিলা। 3 নম্বর হচ্ছে জলাধার ও বাঁধ নির্মাণে আগ্নেয় শিলা ব্যবহার করা হয়। 4 নম্বর সোনা, রূপা, দস্তা ও সীসা প্রভৃতি খনিজ আগ্নেয় শিলা থেকে সংগৃহীত হয়। ঠিক আছে, 5 নম্বর কৃষিকাজের ক্ষেত্রে ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি কালো মাটিতে তুলো ও গম চাষ ভালো হয়। এগুলো হচ্ছে আগ্নেয় শিলার ব্যবহার বা গুরুত্ব। ঠিক আছে, অর্থনৈতিক গুরুত্ব। এরপর হচ্ছে পাললিক শিলার ব্যবহার কি? 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগে বিভিন্ন দুর্গ, প্রাসাদ প্রভৃতি নির্মাণ কার্যে বেলে পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। 2 নম্বর হচ্ছে সিমেন্ট, লৌহ ইস্পাত, রাসায়নিক শিল্পে এবং গৃহ নির্মাণে চুনাপাথর ও ডলোমাইট ব্যবহৃত হয়, যেগুলো হচ্ছে এক একটা পাললিক শিলা এগুলো। 3 নম্বর পাললিক শিলা থেকে সৃষ্ট পলিমাটি কৃষিকাজের অত্যন্ত উপযোগী। 4 নম্বর হচ্ছে পাললিক শিলায় কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এগুলো পাওয়া যায়। ঠিক আছে, এরপর আমরা লিখছি রূপান্তরিত শিলার ব্যবহার বা গুরুত্ব। 1 নম্বর হচ্ছে মার্বেল পাথর থেকে নানা নির্মাণ কার্য হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে স্লেট পাথর থেকে মেঝে ও ছাদ তৈরি হয়। 2 নম্বর শিল্পক্ষেত্রে গ্রানাইট থেকে পেন্সিলের সি, স্লেট পাথর প্রভৃতি লেখার কাজে ব্যবহার হয়। 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা থেকে খনিজ সংগৃহীত হয়। ঠিক আছে, তো দেখো এটা আমরা কি লিখলাম? শিলার অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের। এখানে আমরা 2টি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। তো এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করা হলো সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু প্রশ্নোত্তর, এই সমস্ত প্রশ্নোত্তরগুলো এগুলোর মধ্যে থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্টে কিন্তু পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপ থেকে ফোন ইনস্টল করে নেবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো তোমরা পাবে, সেখান থেকে প্রশ্নোত্তরগুলো চাইলে পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজের ফোনে ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।